ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ফিফা বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। অবশেষে ফিফা বিশ্বকাপের মূল সেই ট্রফি দেওয়ার সুযোগ পেল দেখার বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাদের স্বপ্ন একদিন এই ট্রফি জয়ের লড়াইয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলবে লাল সবুজের দেশ। যে ট্রফিতে চুমু খেয়েছিলেন লিওনেল মেসি, সেই ট্রফি এক নজর দেখতে পেরে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। ব্রাজিল সমর্থকরা বলছেন দুই যুগের অপেক্ষা ঘুচবে এবার। সব মিলিয়ে ফিফার সদস্য দেশের সংখ্যাটা 200-রও অধিক, যেখান থেকে মাত্র 30টি দেশে ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। তারই একটি বাংলাদেশ। আর তাই যে গুটি কয়েক ফুটবল ভক্ত সেই ট্রফি সামনে থেকে এক নজর দেখার সুযোগ পেয়েছেন, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর রাজধানীর একটি 5 তারকা হোটেলের সেই ট্রফি উৎসব খুব বেশি দীর্ঘায়িত হয়নি। কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে কুইজ জেতা ফুটবল প্রেমীরাই এলেন এদেশের কোটি ফুটবল ভক্তের প্রতিনিধি হয়ে। জানালেন তাদের অনুভূতি আর স্বপ্নের কথা। অফিস থেকে ছুটি নিয়ে রাখছি, সিক লিভ দিছি টু বি ভেরি অনেস্ট, যে হচ্ছে যে আমি অসুস্থ, তাই জন্য আসি। তো খুবই এক্সাইটেড। ট্রফিটা দেখার জন্য অবশ্যই পৃথিবীর অনেকেই আগ্রহী, এখনো অনেক প্লেয়ার, অনেক তারকারাও। আমি মনে করি 10-20 বছর পর না ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ আমি মনে করি যে বিশ্বকাপে কোয়ালিফাই করবে। সামনে দেখতে পারবো এটা আমি কখনো ভাবতেও পারিনি। সেটা আজকে স্বপ্নটা মানে স্বপ্ন ফিল হচ্ছে। ঘরে তো যাবে, আর্জেন্টিনার ঘরেই যাবে ইনশাল্লাহ। বিশ্বকাপ ট্রফি দেখতে আসা দর্শকদের মাঝে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক স্বাভাবিকভাবেই বেশি। ব্রাজিলের সমর্থকদের স্বপ্ন দুই যুগের ট্রফি খরা ঘুচবে এবার। আর আর্জেন্টাইন সমর্থকরা তো বিভোর মেসির হাতে আরও একবার এই সোনালী ট্রফি দেখার স্বপ্নে। Always liked Argentina and my daughter also like Brazil. So আমাদের এটাই হচ্ছে মজা যে আমাদের রুমে দুইটাই সাপোর্টেড। আমার খুব ভালো লাগতেছে যে আমি ছবি তুলছি ট্রফিটার সঙ্গে, যেটা মেসি অ্যাকচুয়ালি চুমু খেয়েছে। এই কাপটা আমাদের, এই কাপটা আমার আর্জেন্টিনার ফ্যানদের, মেসির আর্জেন্টিনার। কারণ হচ্ছে এখন পর্যন্ত তো নতুন চ্যাম্পিয়ন হয়নি, আমরা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছি। 2002 সালে ওয়ার্ল্ড কাপটা তখন আমি অনেক ছোট, তখন আসলে ওয়ার্ল্ড কাপ জিতেছে ব্রাজিল, এরপরে জিতে নেই। তো 2026 সালে অবশ্যই প্রত্যাশা থাকবে যে হ্যাঁ আমরাই ওয়ার্ল্ড কাপ জিতবো। প্রতিটি ফুটবল ভক্তের কাছে বিশেষ এক মুহূর্ত এটি। কিছু দূরেই অপেক্ষমান ট্রফিটির সাথে এক ফ্রেমে বন্দী হওয়ার সুযোগ। তাই তো লাইন ধরে একটা ক্লিকের জন্য অপেক্ষা, যে ছবিটা গল্প করার রসদ হয়ে থাকবে আজীবন। একটা ট্রফি, বিলিয়ন ড্রিমস। পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন মানুষ বাস করে, তার মধ্যে অর্ধেকই অর্থাৎ 4 বিলিয়নই ফুটবল ফ্যান। বাংলাদেশের র্যাঙ্কিং 180, অর্থাৎ বাংলাদেশের আগেও 179টা দেশ এই ট্রফিটা ছুঁতে চায়, বিশ্বকাপ জিততে চায়, বিশ্বকাপে খেলতে চায়। লাল সবুজের দেশ কি পারবে কখনো? যদি কখনো হামজা, শমিত, জামাল, তপুদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা জিততে পারে, সেদিন হয়তো আপনি আমি থাকবো না, তবে বাংলাদেশের ইতিহাস লেখা হবে সেদিন নতুন করে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফা, ফুটবল এগুলো নিয়ে তো কথা হবে, কারণ আজ বাংলাদেশে এসেছিল ট্রফিটা। তবে আইসিসি, বিসিবি, বিসিসিআই আর টি20 বিশ্বকাপ, সেটা নিয়ে যে আলোচনা, সেটা থামবে না হয়তো সহজে। কারণ এখানে মেইল জটিলতা থেকে শুরু করে অনেক দূর জল গড়াচ্ছে। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু, আইপিএল ইস্যু থেকে শুরু, সেখান থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও কথাবার্তা আছে। সুতরাং অতিথি পাবো একজন, এবং নিজেদের মানুষ যুক্ত হচ্ছেন যমুনা টেলিভিশনের স্পোর্টস এডিটর তাহমিদ অমিত। অনেকদিন পর তার সঙ্গে গল্প হবে, কথা হবে স্পোর্টস লাইভের সেটে। ওয়েলকাম টু স্পোর্টস লাইভ, ওয়েলকাম ব্যাক। এবারে ফাইটার আমরা জানি, আপনি শুরুতে একটু জানাবেন যে কেমন ছিলেন, কেমন আছেন, আসলে শারীরিক অবস্থাটা একটু জানান। এখন কিছুটা সুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে এখনো নাও, কিন্তু তারপর তো চেষ্টা চালিয়ে যেতে। শো মাস্ট গো অন। আপনি যেমনটা বলছিলেন ট্রফির কথা, বিশ্বকাপ ট্রফি, যে ফুটবল আমরা খেলি না কিন্তু ওই ট্রফির উন্মাদনা আছে। আর যে বিশ্বকাপ আমরা খেলি
সে ট্রফির কাছে যেতে পারবো কিনা সেটা অনিশ্চয়তা চলছে। কিংবা যে ট্রফিটার কাছে একটু একটু যাওয়ার সম্ভাবনা তৈরি হয় আমাদের, এই একটা ট্রফি তো আছে যেটার কাছে আমরা চাইলে আরেকটু হলেই ছুতে পারি, সেটা এখন খেলতে যাওয়া নিয়ে শঙ্কা। মেইল জটিলতা কোনো একটা দেশে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে এর আগে বাংলাদেশ বা বিসিবি এভাবে পড়েনি, তো এবার সেটা হলো। এ কারণে অনেক কিছুই, যেমন সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে অনেকে হয়তো এক্সপেক্ট করেছিল বিসিবি যে মেইলটা দেবে বা দিয়েছে যে আমরা ভারতে যেতে পারছি না যেহেতু সিকিউরিটি কনসার্ন, তো আমাদের ম্যাচগুলো সরিয়ে নেন। এক্সপেক্ট করেছিল অনেকেই যে পরবর্তী মেইলে জবাবে আসবে যে হ্যাঁ তোমাদের ম্যাচ শ্রীলঙ্কায় অথবা তোমাদের ভারতেই খেলতে হবে এরকম, কিন্তু না, আসলে তখনই জানা গেল বিষয়গুলো যে না, একটা থ্রেট অ্যাসেসমেন্ট সেটা তারা বিবেচনা করে এবং সেই অনুযায়ী জানায় যে তোমাদের জন্য থ্রেট কি না। মেইলের একটু জট কি খুলবেন আজকে আপনি? আসলে আমাদেরও কিন্তু শুরুতে যদি বলেন, আমারও মনে হয়েছে যে ব্যাপারটা বিসিবি একটু আগ্রাসী হয়ে যাচ্ছে কিনা, মানে একটু অ্যাটাকিং হচ্ছে কিনা, একটু ধীরে সুস্থে কাজটা করা যেত কিনা। আমার কিন্তু প্রথমে মনে হয়েছে যে বিসিসিকে একটা চিঠি জিজ্ঞেস করা যেত কেন তোমরা মোস্তাফিজকে বাদ দিচ্ছ, তার একটা উত্তর আসবে, তখন তারা আইসিসিকে জানাবে, এরকম বিষয়গুলো ছিল। যখন আসিম নজরুল ক্রীড়া উপদেষ্টা দাবি করলেন যে আইসিসি থেকে এরকম একটা চিঠি এসছে যেখানে আসলে মোস্তাফিজের থ্রেটের কথা বলা হয়েছে, বাংলাদেশের দর্শকরা জার্সি পরে যদি ঘোরাফেরা করে সেখানে শঙ্কা আছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কা আছে, অনেকে আবার এটা নিয়ে হাসি তামাশা করছিল। আদৌ কি এরকম চিঠি এসছে? আদৌ কি আইসিসি এরকম জানিয়েছে? কিন্তু যমুনা টেলিভিশনের কাছে যে মেইলটা আমাদের হাতে আছে, এই যে মেইলের কাগজটা দেখা যায়, এটা যদি কেউ পড়ে এরপর কারো মধ্যে কোনো শঙ্কা থাকবার কথা না। আপনি বলতে পারেন এই মেইলকে আমি কেন গুরুত্ব দেব। দেখেন, কোচিংয়ে যেমন কোচদের কথা থাকে গুরুত্বপূর্ণ, দল কিভাবে চলবে, একটা বৈশ্বিক টুর্নামেন্ট কিভাবে হবে সেটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট কমিটি থাকে, সেই কমিটি কাজটা করে। যিনি ম্যানেজারের ডেভিড মুস্কা, উনি কিন্তু এই মেইলটা বিসিবিকে পাঠিয়েছেন। এই কমিটিতে কিন্তু পার্টিসিপেটিং সবগুলো কান্ট্রি আছে, যারা হোস্ট, তাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, সব মিলে তারা এই জিনিসটা তৈরি করেছেন। এবং তা 8 ফেব্রুয়ারি 1:28 PM বাংলাদেশকে পাঠানো হয়েছে। এই ডেভিড মুস্কারকে আমরা এটা নিশ্চয় আবার আলোচনা করব, কে এই ব্যক্তি। ইনি কিন্তু ডক্টরেট করা, ওকে, বায়োকেমিস্ট্রির ওপর। ইনি কিন্তু হেড, সিকিউরিটি হেড এটা, এবং তিনি ইংল্যান্ডে দীর্ঘ 29 বছর কাজ করেছেন, কমান্ডার ছিলেন 10 বছর ইংল্যান্ড পুলিশের। ছোটখাটো ব্যক্তি তিনি নন। এখন আপনি যদি তার কথা বিশ্বাস করতে না পারেন, কার কথা বিশ্বাস করবেন? আপনি বলতে পারেন যে বিসিবির চিঠিতে কি আছে, এই যে মেইলটা দেখা যাচ্ছে, বিসিবি সভাপতি কি বলবেন, আইসিসি সভাপতি কি বলবেন? আইসিসি সভাপতি সিকিউরিটি নিয়ে কথা বলতে পারেন না, তো কথা বলতে এই মেইলের ভিত্তিতে তাকে বলতে হবে। রাইট, বিসিবি সভাপতিকে এই মেইলের ভিত্তিতে বলা হবে। এখানে স্পষ্ট করে মেইলে 8 জানুয়ারি, এই মাসে 8 জানুয়ারি তারা বলছে যে এটা মডারেট থেকে হাই অবস্থায় চলে যাবে যদি মোস্তাফিজ কেন্দ্রিক যে সংখ্যাটা আছে, মোস্তাফিজ যদি দলে থাকে, হিন্দুত্ববাদী যে আগ্রাসী প্রতিষ্ঠান আছে, তারা যদি এর সঙ্গে যুক্ত হয়, সংখ্যাটা অনেক বেড়ে যাবে। তারা কি বলছে যে বাংলাদেশের দর্শকরা তো যাবে। পরিস্থিতিটা এখন দুই দেশের এরকম, যদি কোনো দর্শক জার্সি পরে ধরেন রাতে খেতে গেল, তার প্রতি আক্রমণ হতে পারে, তখন কিন্তু সে কিন্তু সাধারণ দর্শক থাকবে না, কি লেখা থাকবে যে আইসিসি টুর্নামেন্টের দর্শকের প্রতি আক্রমণ হয়েছে। তারা বলছে যে এই যে দুই দেশের টেনশন আছে, সেটা নির্বাচন কেন্দ্রিক 12 ফেব্রুয়ারি সেটা আরো বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে অ্যাসেসমেন্ট মানে কিন্তু সত্য না, একটা ধারণা হয়ে এরকম হতে পারে। এই ধারণাকে সত্য প্রমাণিত করে দিয়েছে ভারত নিজেই। বিসিসিআই যখন মোস্তাফিজকে এই থ্রেডের ইস্যুতে বলে যে কলকাতাকে বলে বাদ দিয়ে দিতে, তার মানে কি? আপনি যে শঙ্কার কথা বলছেন সেটাকে বিসিসিআই নিজেই সত্য প্রমাণ করে দিচ্ছে। এরপরেও এই রিপোর্টের পরে যদি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুলবুল আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ টিমকে পাঠায়, আপনার কিছু যদি হয়ে যায়, কোনো কিছু যদি হয়ে যায়, দায়ভার কে নেবে? আপনি এখন বলতে পারেন একটা জনসভা করবেন, বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলের নেতা, আমাদের এনএসআই ডিজিএফআই বলছে যে গুলশানে এই জনসভা করা যাবে না ধানমন্ডিতে। এটা জানার পরে যদি আপনার পার্টির যে সিকিউরিটি তাকে যদি সেখানে নিয়ে যায়, কিছু যদি হয়, কি অবস্থা দাঁড়াবে? আপনি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কথা, সরকার কি না করে দেয়? সরকার তো না করে না, সরকারের সংস্থাগুলো আছে, মনে রাখবেন। এখানে যেমন অনেকে বলছে যে আইসিসি তো বলে নেই, নিরাপত্তা সংস্থা। আইসিসি কিভাবে বলবে? নিরাপত্তা নিয়ে তো নিরাপত্তা সংস্থায় কথা বলবে। সরকার কি বলবে? সরকার তখন তথ্য কার কাছ থেকে নেয়? এনএসআই ডিজিএফ এর কাছ থেকে, ডিবির কাছ থেকে তথ্য নেয় যে এখানে কোনো ম্যাচ আয়োজনের সংখ্যা আছে। ঠিক তাই হয়েছে। মানে বিষয়টা নিরাপত্তা সংখ্যা আছে কিনা সেটা আইসিসি সভাপতি কিংবা বিসিসিআই সভাপতি তো জানার কথা না। এই তথ্য জানার পর কিভাবে আপনি করেন? এখন পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে, অনেকে বলছে ভারতে
অনেকে নিজেদের সাথে ভারতের ম্যাচ বাংলাদেশ বিশ্বকাপ গন্ডল হয়ে যাক এটা তারা চায়, অনেকেই চায়, তাদের হচ্ছে জিতে যাবে তারা রেশারেশিতে, রাইট। হ্যাঁ তারা নানাভাবে চেষ্টা করছে, কিন্তু এই অ্যাসেসমেন্টের পর খুবই ক্লিয়ার ভারত আপনি আর যেতে পারবেন না, কারণ যেই নিয়ে যাবেন এই দায়িত্বের পর এই চিঠি পাল্টাতে হবে আপনাকে, এই চিঠি পাল্টাতেই হবে, যে শঙ্কা নেই এরকম কিছু আসতে হবে, করার কিছু নেই। বুলবুল ভাই কনভিন্স হয়ে টিম পাঠিয়ে দিবে, বাংলাদেশ সরকার কনভিন্স হয়ে টিম পাঠিয়ে দিবে, তারপর একজন দর্শকের গায়ে যদি আক্রমণ হয় তখন গিয়ে দায় বেরিয়ে নেবে। তাহলে বাংলাদেশ যে শঙ্কার কথা এখানে মেইলে আছে সেই শঙ্কায় স্বাভাবিক চিন্তা চেতনায় কোনো বোর্ড তার দল পাঠাবে না সেরকম একটা দেশে, যে দেশে তার ওয়ার্ল্ড কাপ প্লেয়িং টিম থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে সবার থ্রেট আছে, সেটা তুলে ধরেছে আইসিসি বা তাদের নিরাপত্তা যে টিম রয়েছে। তাহলে ভবিষ্যৎ কি এখানে? বাংলাদেশ ধরেন গেলে কি হবে সেটা আপনি বললেন, কি হতে পারে, না গেলে কি হবে? আপনি চেনেন প্রথম দিকে ভারতের মিডিয়া, গণমাধ্যমের গত 48 ঘন্টার নাটকীয় মোড় দেখেছে ভারতীয় গণমাধ্যমের, যে আগে যে তুলোধুনো করে দেওয়া হয়েছে বাংলাদেশ, কিন্তু যারা যখন অ্যাসেসমেন্টটা বুঝতে সামনে তাদের অলিম্পিক আয়োজন করবার কথা, তাদের অলিম্পিক থ্রেটে পড়ে যাবে। আপনি কি করেছেন দেখেন, পাকিস্তানে স্টেডিয়াম তৈরি করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, আপনি চান নাই, তখনই কিন্তু সিকিউরিটি হেড ইনি ছিলেন, এই ডেভিড মুস্কার। ইন্টারেস্টিংলি আপনি তখন তার সিকিউরিটি অ্যাসেসমেন্টকে গুরুত্ব দিয়েছেন, আপনার টিম ভারত পাকিস্তানে পাঠান নেই। ইনি এই ব্যক্তি ডেভিড মুস্কার, ইনি কিন্তু ছিলেন তখন। হ্যাঁ, আপনি তখন করেছেন, এই কাজ করেছেন, আপনি যা খুশি তাই করে, এটা নিয়ে ভারতীয় মিডিয়া বিসিসিআইকে ধুয়ে দিয়েছে। এটা খুবই আশ্চর্য বিষয়। জয়শঙ্কর বাংলাদেশে আসলেন দুই দেশের সম্পর্ক ঠিক করবার জন্য, তার ঠিক পর দিন যে আপনি মোস্তাফিজ ইস্যুটা যদি আপনি তাকে বাদ দিতেও চান, অনেকভাবে করা যেত, কিন্তু করেননি তারা। টেকনিক্যালি কাজটা করা হয়নি, ভুলটা ভারতেরই। তাহলে এই যে একটা ভারত যদি ভুল করে থাকে একদিক দিয়ে আপনার উপকারী করেছে। এই অ্যাসেসমেন্ট রিপোর্ট বলছে আপনার ভয়ঙ্কর ঝুঁকি আছে আপনি ওই দেশে যাওয়ার জন্য, আপনি কেন যাবেন? এখানে প্রশ্নই ওঠে না। যদি বাস্তবতা, আমি ভারতের দোষ দিচ্ছি না, এটা দুই দেশের বাস্তবতা হতে পারে। এই দেশের বাস্তবতায় অসংখ্য দেশে যায়নি এর আগে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অসংখ্য দেশে উদাহরণ আছে। কে এই রিপোর্টের পর কে এখন বলবে যে না বিশ্বকাপের সাথে বাংলাদেশকে ভারতে যেতে হবে? কেউ যদি বলে, আমার কথা হচ্ছে এই রিপোর্টের পর আমি তাদের নামগুলো দেখতে চাই। আমি একটু জানতে চাই আপনাকে, এটা কি আসলে শঙ্কা আছে কি না যে বিসিবি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিতে পারে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার, লস বা সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত এই পজিশনে আর কেউই থাকবে? আমার মনে হচ্ছে যে পরিমাণ সমালোচনা এখন ভারতে হচ্ছে এবং তাদের অলিম্পিক আয়োজন একটু শঙ্কার মধ্যে পড়ে যাবে, যেটা আমি বলছিলাম, এই অবস্থা হয়তো তাদের নিজের সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা অন্তত ফার্স্ট রাউন্ডের কিছু ম্যাচ তো হতে পারে, তারপরে অনওয়ার্ড ভবিষ্যতে কি হবে, সেমিফাইনাল ফাইনাল উঠলে আমি ঠিক তখন ডিসিশন কি করবে তারা জানি না। কিন্তু এখন যে অবস্থা আছে তাদের কাছে শ্রীলঙ্কা নেয়া মানে তারা কি যুক্তি দিবে বাংলাদেশকে? তারা যদিও যুক্তি দিয়েছে এরকম শঙ্কা অ্যাসেসমেন্টে থাকে, তারপরেও কিন্তু অনেক ধরনের দ্বিপাক্ষিক সিরিজ হয়, শঙ্কা থাকে, অ্যাসেসমেন্টে অনেক কথা থাকে। আপনাকে বললাম, আপনি আজকালকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন, এনএসআই টিসিএফ আমাদের বলতে পারে এই শঙ্কা আছে, তারপর অনেক সময় যায়। শঙ্কাটা তো ভাই আপনি প্রমাণ করে ফেলছেন। মোস্তাফিজকে বাংলাদেশ ব্যাক করে নিয়ে এসছে, মোস্তাফিজকে আপনারা বাদ দিয়েছে, নিশ্চয়ই আমি মনে করি বিসিসিআই বুঝে শুনে কাজটা করেছে, নিরাপত্তার সাথে করেছে, আইপিএল এর জন্য করেছে কাজটা। তা আপনি যখন আইপিএল এর ভালোর জন্য কাজটা করেছেন, মোস্তাফিজ থাকলে ঝামেলা বাড়তে পারে, কোনো একটা সংকট হতে পারে, তার মানে আপনি তো অ্যাসেসমেন্টকে সত্য প্রমাণ করে দিয়েছেন। তাহলে সময় যা হাতে আছে তাতে অন্য জায়গায় শিফট করারও সুযোগ নেই নাকি? আছে সুযোগ আছে, এমন কোনো কঠিন কাজ হওয়ার কথা না। শ্রীলঙ্কা যদি ম্যাচ দিয়ে দেন, সেদিকে কেন এগোচ্ছে না বিষয়টা? খুব আমার মনে হয় কথাবার্তা হচ্ছে, একবারই সবকিছু দুই জাতের প্রতিষ্ঠান চাইলেই এখানে, কিন্তু আপনি যখন শিফট করবেন সমগ্র আইসিসি কিন্তু একটা বোর্ড অফ ডিরেক্টর মিটিং হতে হবে, অন্য দলগুলোকে সূচি ঘোষণা হয়ে গেছে, আবার পাল্টাতে হবে, তারপর এখানে ব্রডকাস্টার আছে, স্পন্সর আছে, সবাইকে রাজি করাতে হবে, ব্যাপারটা থাকে। কিন্তু সেই জন্য যখন পরিস্থিতি ক্রিয়েট হবে তখন ব্রডকাস্টার অনুভব করবে, হঠাৎ করে রাজি হলে তো ব্যাপারটা এরকম না। আমার কেন জানি মনে হচ্ছে যে বিসিবি একটা জটিল সংকটের মধ্যে পড়েছেন। আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন তিনি আইসিসিতে কাজ করেছেন, আমি জানি তিনি যদি এই ক্রিকেট বোর্ড যদি এটা কূটনীতিকভাবে সমাধান করতে পারে, ইটস বিগ অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের ক্রিকেট কূটনীতিতে। যদি তারা শ্রীলঙ্কাতে ম্যাচটা নিয়ে যেতে পারে, বিগ অ্যাচিভমেন্ট হবে তাদের জন্য। আর যারা এই মুহূর্তে বারবার বলবে যে কেন ভারতে দল পাঠানো, আমার মনে হয় তারা আসলে এই চিঠিটা ভালো করে পড়বেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, বুঝে শুনে কথা বলা উচিত এই অ্যাসেসমেন্টের পর। এবং অ্যাসেসমেন্ট যখন আবার প্রমাণ করে দেয়, আপনি মোস্তাফিজকে বাইরে পাঠাই দিয়ে
একেবারে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে যেখানে সেই দেশ যারা হোস্ট করবে তারাই পাঠিয়ে দেয় বা খেলতে নিষেধ করে একজন ক্রিকেটারকে না পাঠানোর জন্য বলে, সেখানে পুরো টিম আর যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে এখানে পথ থাকছে দুটো, ভেতরে ভেতরে আপনি বলছেন যতটুকু নেগোসিয়েশনে যাওয়া যায় কিংবা সব ব্রডকাস্টার থেকে শুরু করে সবার সাথে কথা বলে যদি শিফট করা যায়, না হলে এখন বিকল্প কোনো তৃতীয় চোখে আইসিসিকে হয়তো দেখতে হবে, কারণ এখানে বিসিসিআই এবং বিসিবি হয়তো তাদের সেন্টিমেন্ট বা তাদের দেশের কথা চিন্তা করবে স্বাভাবিকভাবে। আইসিসি অভিভাবক তো সংস্থা, আইসিসি বাংলাদেশকে দেখারও দায়িত্ব, বাংলাদেশের দর্শককে দেখার দায়িত্ব তার, হ্যাঁ সবকিছু। অপশনটাও তো বের করে তাদের দায়িত্ব। বলবে যে ভাই আপনি আসেন, আপনার ফ্যানদের নিরাপত্তা দিব আমি রাস্তায়। মানে আইসিসি আমি বুঝতে মানে এখন এটা প্রকাশ সবকিছু হয়ে যাওয়ার পর এটা খুবই টাফেস্ট জব তার জন্য। তারা কি বলবে? ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারে। ম্যাচ নিয়ে কিন্তু খুব বেশি শঙ্কা এখানে নেই। একটা জিনিস পরিষ্কার করি, ম্যাচের মধ্যে গন্ডগোল হবে ব্যাপারটা এর মধ্যে কোথাও নেই। বলা হয়েছে এরকম টেনশন ক্রিয়েট হবে। আরো অনেক ঘটনা কিন্তু ভারতে ঘটেছে, বাংলাদেশি সন্দেহে অনেক কিছু ঘটেছে, কিন্তু মানে ঘটছে না যে তা না, বাংলাদেশি সন্দেহে অনেক কিছু ঘটছে। এটা আমাদের দেশে অনেক ক্ষেত্রে অভিযোগ আছে। সেক্ষেত্রে এত দর্শক যাবেন, এত সাংবাদিক যাবেন, অসংখ্য লোক এখানে একটা পলিটিক্যাল পার্টিরা আছে, সব মিলে যে পরিস্থিতি ক্রিয়েট হবে আদৌ কি এটা সামাল দেওয়া সম্ভব হবে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি নিয়ে যাবেন, দায়টা কে নেবে? বলবে কে? রঞ্জন আপনি আসেন, আমি দায় দেখতে, আপনি আইসিসি নেবে না? হ্যাঁ, বিসিসিআই যে আপনার যে আইসিসি কার ভিত্তিতে নেবে? আপনার যে সিকিউরিটি হেড সে বলছে এখানে অ্যাসেসমেন্টে বলতেছে ঝুঁকি আছে, পুরো টুর্নামেন্টে ঝুঁকির মধ্যে পড়ে। তাহলে এই পথটা অন্তত বন্ধই বলা যায় বাংলাদেশের দিক থেকে যাওয়াটা। এখন যদি অন্য কোথাও নিয়ে যাওয়া হয় সেটা একটা পথ খোলা রয়েছে, না হলে নতুবা ভবিষ্যতে বাংলাদেশ এর সঙ্গে পাকিস্তানের মতো হাইব্রিড মডেল ইন্ট্রোডিউস করা বা সে জাতীয় ব্যাপার হয়তো পরবর্তীতে হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। মিরপুর শেরেই বাংলা স্টেডিয়ামে দুপুর 1টায় নোয়াখালীর মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা 6টায় রাজশাহীর প্রতিপক্ষ সিলেট। পয়েন্টস টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স, 2-এ চট্টগ্রাম রয়্যালস। বিপিএল নিলামে সর্বোচ্চ 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছিলেন নাইম শেখ। শুরুটাও করেছিলেন তেমনই, তবে শেষ 2-3 ম্যাচে আবার ছন্দপতন নাইমের, তাই চেষ্টার শেষ নাই। অ্যাডাম রসিংটনবিহীন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং ডিপার্টমেন্টকে টেনে তোলার দায়িত্ব যে তারই। 7 ম্যাচে 5 জয়ে দলটা আছে 2-এ। টুর্নামেন্টের আগের দিন মালিকানা বিসিবির কাছে হস্তান্তর হওয়া দলটাকে গুছিয়ে নেয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং অধিনায়ক শেখ মেহেদীর ভূমিকাও অনেক। সবকিছু মিলিয়ে বাতিলের খাতায় চলে যাওয়া দলটাই এখন শিরোপার দাবিদার। ঢাকা পর্বের শুরুটাও নিশ্চয়ই দলটা শুরু করতে চাইবে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে। শেখ মেহেদীর সাথে একদম ক্লোজলি কাজ করা আমার এই প্রথম, এবং ক্যাপ্টেন এবং কোচের মধ্যে যেই কম্বিনেশনটা দরকার সেটা খুবই ভালো হচ্ছে আমাদের, এবং সে তার মধ্যে যে জিনিসটা আছে সে জিততে চায়। হ্যাঁ, কিছু অ্যাগ্রেসিভনেস আছে, বাট এটা পারফরমেন্সের জন্য অনেক কাজে দেয়। সো সে যখন বল হাতে নেয় সে উইকেট নিতে চায়, সে যখন ব্যাটিং করে তার যে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো টিমের মধ্যে, কম বলে টি-20-র মধ্যে যেই কাজগুলো থাকে সেটা খুবই উপকৃত করতেছে টিমকে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার বল হ্যান্ডেলিং আমার কাছে খুবই ভালো লাগছে। 8 ম্যাচে 6 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঢাকা পর্বের শুরুতে শান্তদের প্রতিপক্ষ বন্ধু মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি না। তারপরেও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই। বৃহস্পতিবার দুপুর 1টায় নোয়াখালীর মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা 6টায় রাজশাহীর প্রতিপক্ষ সিলেট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট তো প্লে অফ নিশ্চিত করেছে, বাকি একটা দল রংপুর এগিয়ে আছে সেখানে। সেই প্রশ্নের উত্তর খোঁজার শুরু হবে আগামীকাল থেকে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।